সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখানে আছো সুস্থ সুন্দর আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই তোমাদের। এই করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে যুক্ত হতে পেরে আমি আনন্দিত এবং গর্ববোধ করছি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই জানো আমরা ব্যবস্থাপনা বিভাগের বিবিএ প্রথম বর্ষের ব্যষ্টিক অর্থনীতির আমরা ক্লাস করছিলাম। সেখানে আজকে আমাদের অষ্টম ক্লাস উৎপাদন তত্ত্ব। আজকের আলোচনার শিরোনাম হলো উৎপাদন তত্ত্ব। অন্যান্য দিনের মতো আজকেও আমি তোমাদের মাঝে উপস্থিত আছি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা আলোচনার পূর্বেই আমরা দেখে নিই আজকে আমাদের আলোচ্য সূচিতে শিক্ষণ ফল কি আছে। মানে আজকে ক্লাস শেষ হওয়ার পর তোমরা কি বিষয়গুলো জানতে পারবে, শিখতে পারবে। প্রথমে হলো উৎপাদনের ধারণা ব্যাখ্যা করতে পারবে, উৎপাদন বা উপযোগের বিভিন্ন রূপ ব্যাখ্যা করতে পারবে। তারপরে কি উৎপাদন অপেক্ষক ব্যাখ্যা করতে পারবে, স্বল্প মেয়াদী দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষক ব্যাখ্যা করতে পারবে, উৎপাদন অপেক্ষকের অনুমত শর্তগুলো ব্যাখ্যা করতে পারবে, মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে। আর কি পারবে, সম উৎপাদন রেখা ব্যাখ্যা এবং অঙ্কন করতে পারবে, সম উৎপাদন রেখার বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে এবং প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আমাদের শিক্ষণ ফল অনেকগুলো দেখে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই। তোমরা মনে 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 করছো যে স্যার এতগুলো বিষয় একদিনে শিখে ফেলবে। আসলে ভয় পাওয়ার কিছু নাই, আমি জানাই দিলাম। আর দেখো আস্তে আস্তে কিভাবে তোমরা সবগুলো বিষয় শিখে নেবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আসি প্রথমে মিনিং অফ প্রোডাকশন। উৎপাদন কি? উৎপাদন আসলে কিছুই নয়, একটা প্রসেস, প্রক্রিয়া, ইনপুটকে আউটপুটে পরিণতর একটা প্রক্রিয়া। তার মানে কি, আমরা ইনপুটকে আউটপুট, যেরকম তোমরা অনেকে গ্রামে বাড়ি তারা দেখেছো চাউল কিভাবে হয়, সিদ্ধ করা ধান যে মেশিনে দেওয়ার পর আমরা চাউল করি। তাহলে চাউল একটা প্রোডাক্ট। তাহলে আমরা ধান দিচ্ছি ইনপুট এবং আউটপুট বের হচ্ছে চাউল। এই যে ট্রান্সফরমেশন, ইনপুটকে আউটপুটে রূপান্তর করার যে পদ্ধতি, প্রক্রিয়া, সেটাই হলো উৎপাদন। মূলত তাহলে মূল কথা হলো উৎপাদন হলো ইনপুটকে আউটপুটে পরিণত করার প্রক্রিয়া। তার মানে র মেটেরিয়ালস দ্বারা কোনো কিছু ফাইনাল ফিনিশড প্রোডাক্ট তৈরি করাটাই হলো উৎপাদন। তাহলে অর্থনীতির ভাষায় আসলে উৎপাদন বলতে কোনো পণ্য বা দ্রব্যের উপযোগ সৃষ্টি করাকে বোঝায়। তার মানে প্রোডাকশন অর্থ হলো উপযোগ সৃষ্টি করা। উপযোগ অর্থ হলো যার অভাব মেটানোর ক্ষমতা আছে। যখন আমরা চাউল তৈরি করছি তখন চাউল একটা কি উৎপাদন হচ্ছে, তার মানে চাউলের উপযোগ আছে, চাউলের অভাব মেটানোর ক্ষমতা আছে। তাহলে অর্থনীতির ভাষায় নতুন কোনো পণ্য বা দ্রব্যের যদি উপযোগ সৃষ্টি হয় তাহলে আমরা বলবো সেটা প্রোডাকশন হয়েছে। যার উপযোগ সৃষ্টি হয়নি তা সেটা প্রোডাকশন নয়। মানে এমন কিছু তৈরি করলাম সেটা কোনো অভাব মেটানোর ক্ষমতাই নাই, তাহলে সেইটা প্রোডাকশন নয়। প্রোডাকশন হতে গেলে অবশ্যই আমাদের কি হতে হবে, যে উপযোগ সৃষ্টি হতে হবে। তাহলে উৎপাদনের উপকরণ, আমরা উৎপাদনের উপাদান মানে ইনপুট হিসাবে আমরা কি কি ব্যবহার করি প্রসেসে। আমরা কি বললাম, ইনপুটকে আউটপুটে রূপান্তর করার প্রক্রিয়া উৎপাদন। তাহলে উৎপাদনের উপকরণ লাগবে, সেই উপকরণ দ্বারা আমরা আউটপুট তৈরি করি এবং সেই আউটপুটের কি আসবে, সেই আউটপুটের উপযোগ থাকতে হবে, তবেই হবে উৎপাদন। তাহলে উৎপাদনের উপকরণ ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। জানো ভূমি হলো ল্যান্ড, ল্যান্ড ছাড়া তোমার কোন জায়গাতে তুমি বসবাস করবে, কোথায় কারখানা করবে, কাজ করবে, শ্রম লেবার হিউম্যান রিসোর্স লাগবে। মানুষ ছাড়া কোনো কিছুই পরিচালিত হবে না কোনো উৎপাদনের উপকরণ। মূলধন ক্যাপিটাল লাগবে, ক্যাপিটাল ছাড়া চলবে না। সংগঠন লাগবে, ম্যাসিভ আকারে যখন আমরা উৎপাদন করি তখন একটা সংগঠন লাগবে, সংগঠন ছাড়া কোনো প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে না। তাহলে মূলত এই ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন অর্থনীতির ভাষায় এটা উৎপাদনের উপকরণ।
তাহলে আমরা উৎপাদন কি জিনিস বুঝেছি। উৎপাদন বা উপযোগের বিভিন্ন রূপ। উৎপাদনের ফলে উপযোগ সৃষ্টি হয়। উৎপাদন হলে কি হয়, ওই পণ্য বা সেবার উপযোগ সৃষ্টি হয়। যখন উপযোগ সৃষ্টি হয় তাহলে উপযোগের ধরনগুলো কেমন, রূপগুলো কেমন, আমরা সেটা দেখে নিই। একটা রূপগত উপযোগ, রূপ চেঞ্জ করে আমরা উপযোগ তৈরি করি, এক ফর্ম থেকে আরেক ফর্মে তৈরি করাটাকে উপযোগ তৈরি করি। ঠিক আছে, যেরকম লোহা, লোহাকে আমরা পিটে কি করি, দা খুন্তি এগুলো কাটারি তৈরি করি, কিছু হাঁড়ি পাতিল তৈরি করি, তাহলে রূপগত উপযোগ তৈরি হচ্ছে। স্থানগত উপযোগ, এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়া। রাজশাহী রাম যদি ঢাকাতে নিয়ে যায়, তারপরে সমুদ্রের ইলিশ যখন অন্যান্য এলাকায় নিয়ে যাওয়া হয়, তাহলে এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত হচ্ছে উপযোগ, স্থানগত উপযোগ। স্থানগত উপযোগ পরিবহনের মাধ্যমে, স্থানগত উপযোগ সময়গত উপযোগ ওয়্যার হাউজিং এর মাধ্যমে এক সময়ের জিনিস আরেক সময়ে যখন আমরা ব্যবহার করি সেটা সময়গত উপযোগও তৈরি করা যায়। সেবাগত উপযোগ, সেটা জানো, ডাক্তার উকিল এরা সেবাগত উপযোগ। জ্ঞানগত উপযোগ, জ্ঞানগত উপযোগ মানে কি, যারা রাইটারের বই লেখেন সে বইয়ের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করি, তাহলে বইয়ের উপযোগ আছে। রেডিও টেলিভিশন, টেলিভিশনে সিরিয়াল দেখছো, রেডিওতে খবর, টেলিভিশনে খবর শুনছো, খবরের কাগজ, সেগুলো উপযোগ, এগুলো জ্ঞানগত উপযোগ। তাহলে উপযোগের বিভিন্ন ফর্ম গুলো আমরা দেখলাম, যে রূপগুলো দেখলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখন দেখি প্রোডাকশন ফাংশন। প্রোডাকশন ফাংশন কি? তাহলে একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট প্রযুক্তির ভিত্তিতে নিয়োগকৃত উৎপাদনের উপর উৎপাদনের যে নির্ভরশীল সম্পর্ক, উপাদানের উপর উৎপাদনের, তাহলে আমরা যে উপাদানগুলো ব্যবহার করছি তার উপরে উৎপাদনের যে নির্ভরশীল সম্পর্ক সেটা অপেক্ষ। কথা কি বোঝা গেল শিক্ষার্থী বন্ধু? তার মানে আমরা যে র ম্যাটেরিয়ালস গুলো দিচ্ছি, ইনপুট গুলো দিচ্ছি, সেখান থেকে যে আউটপুট বের হচ্ছে, সে আউটপুট এবং ইনপুটের মধ্যেকার নির্ভরশীল সম্পর্ক। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো। তাহলে আমরা জিনিসটাকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। কিউ সমান সমান এফ কে এল। তাহলে আমরা এটা একটা ফাংশন, এই ফাংশনে আসার আগে দেখি ইনপুটের সাথে আউটপুটের যে টেকনিক্যাল রিলেশনশিপ, ইনপুট সাথে আউটপুটের টেকনিক্যাল রিলেশনশিপ, সেইটাই হলো আমার প্রোডাকশন অপেক্ষক, উৎপাদন অপেক্ষক। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখো এখানে একটা ফাংশন লিখেছি উৎপাদন অপেক্ষক। তাহলে কিউ আউটপুট, তাহলে আমরা কি বলেছিলাম টেকনিক্যাল সম্পর্ক। দেখো ইনপুট, ইনপুট প্রসেস আউটপুট। তাহলে এই যে প্রসেস ইনপুট আউটপুট, তাহলে ইনপুটে আমরা যে ইনপুট গুলো র ম্যাটেরিয়ালস গুলো এখানে দিচ্ছি, সেখানে প্রসেস হয়ে আউটপুট মানে ফিনিশ গুড, ফিনিশ গুড, ফিনিশ গুডস বের হচ্ছে। ঠিক আছে, এবং এই আউটপুটের যখন ইউটিলিটি থাকছে, ইউটিলিটি যদি ইউটিলিটি থাকে আউটপুটে, তাহলে সেটাকে আমরা বলবো উৎপাদন। ইনপুট দিলাম বিভিন্ন উপকরণ, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, কাঁচামাল, বিভিন্ন কিছু দিলাম, প্রসেসের মাধ্যমে আউটপুট বের হলো। যেরকম এইটা একটা কলম, এই কলমের কালি আছে, প্লাস্টিক আছে, বিভিন্ন ডিজাইন আছে, ইনপুট দিয়েছে, প্রসেসের মাধ্যমে এটা কলম বের হয়েছে। এখন তারপরে আমার এই কলম লেখে না, তার মানে এর ইউটিলিটি নাই। তাহলে যে আউটপুট বের হলো তার যদি ইউটিলিটি না থাকে তাহলে উৎপাদন হবে না। যদি আউটপুটের ইউটিলিটি আছে, এই কলমে যতক্ষণ কালি আছে ইউটিলিটি আছে, তাহলে এইটা একটা প্রোডাকশন, এই আউটপুট উৎপাদন হবে। এখন মূল ব্যাপারটা হলো উৎপাদন অপেক্ষক কি, পরস্পর নির্ভরশীল যে টেকনিক্যাল সম্পর্ক এই ইনপুটের সাথে আউটপুটের মাঝখানে কিছু কার্যক্রম হচ্ছে। তো যেরকম ধান আমরা দিলে চাউল বের হচ্ছে মেশিন থেকে, অটো মিলে দিই আর নর্মাল মিলে দিই, ঠিক আছে। তাহলে এই যে প্রসেস,
একটা সম্পর্ক আছে। তো এই সম্পর্কটা যখন আমরা ইকুয়েশনে প্রকাশ করবো, এই ইনপুটের সাথে আউটপুটের যে সম্পর্ক, প্রসেসিং সম্পর্ক যখন আমরা প্রকাশ করবো ইকুয়েশনে, তখন সেটাকে ফাংশন আমরা বলবো, অপেক্ষক। তাহলে এখানে একটা লক্ষ্য করো, তাহলে এইটা যদি উৎপাদন অপেক্ষক হয়, তাহলে এটা হলো আউটপুট, আউটপুট, আর এইটা হলো ইনপুট। এই দুটোই হলো ইনপুট, এই দুটাই হলো ইনপুট। ঠিক আছে, এইটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আউটপুট হলো ডিপেন্ডেন্ট, ইনপুটের উপর আউটপুট নির্ভর করবে। তাহলে ইনপুট কি কি আছে? ইনপুটে দেখো কে হলো ক্যাপিটাল এবং লেবার, দুটাই পরিবর্তনশীল হতে পারে, কিংবা একটা পরিবর্তনশীল একটা ভেরিয়েবল হতে পারে। ঠিক আছে, এই যে দুটা আছে ক্যাপিটাল এবং লেবার, একটা স্থির একটা পরিবর্তনশীল হতে পারে, কিংবা দুটাই পরিবর্তনশীল হতে পারে। ঠিক আছে, তাহলে এই দুটার উপর, ক্যাপিটাল এবং লেবারের উপর, এই দুটা উপাদানের উপর আউটপুট নির্ভর করছে। তাহলে এই দুটার মধ্যে ইনপুটের সাথে আউটপুটের সম্পর্ক এফ দ্বারা, ফাংশনাল দ্বারা প্রকাশ করা হয়েছে ইকুয়েশন, এই জন্য এটা অপেক্ষক। ক্লিয়ার? তাহলে তোমরা এখন এটা বুঝতে পারছো। তাহলে এখানে কি ছিল? কিউ হলো আউটপুট, আর এফ হলো ফাংশন, আর কে হলো ক্যাপিটাল, আর এল হলো লেবার। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এটা বুঝলাম। আমরা পরের স্লাইডে আসি। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখন এই যে উৎপাদন অপেক্ষক, প্রোডাকশন ফাংশন, দুই রকমের, একটা হলো শর্ট টার্ম ফাংশন, আর আরেকটা হলো লং টার্ম প্রোডাকশন ফাংশন। তাহলে শর্ট টার্ম প্রোডাকশন ফাংশন আর লং টার্ম প্রোডাকশন ফাংশন, দুই ক্ষেত্রে চিত্র এবং ধরনটা আলাদা। ক্লিয়ার? এখন মূল বিষয়টা হলো, দেখো শর্ট টার্ম প্রোডাকশন ফাংশনে কি হয়? শর্ট টার্ম প্রোডাকশন ফাংশনে একটি উপাদান স্থির থাকে, অন্তত পক্ষে একটি উপাদান স্থির। যে উৎপাদন অপেক্ষকে স্থির উপাদানের সাথে পরিবর্তনশীল উপাদান বিবেচনা করা হয়, সেটা স্বল্পকালীন। এখানে কি ছিল? কে, এখন কে এর উপর 0 দিয়ে দিলাম, তাহলে মানে 0 মানে এটা স্থির, কনস্ট্যান্ট, ক্যাপিটাল কনস্ট্যান্ট, লেবার পরিবর্তনশীল। তাহলে ক্যাপিটাল হলো ফিক্সড কস্ট, আর এল হলো ভেরিয়েবল কস্ট। তাহলে ক্যাপিটাল হলো স্থির আছে, আর লেবার হলো পরিবর্তন হয়ে আছে। তাহলে এইরকম যদি হয়, তাহলে আমার প্রোডাকশন ফাংশন হবে কি? এই যে দেখো কিউ, তাহলে কিউ সমান সমান কে আর এল, কে স্থির, ক্যাপিটাল স্থির, লেবার আর হলো পরিবর্তনশীল, তাহলে মানে ফিক্সড ক্যাপিটাল। এখন ব্যাপারটা হলো যে শর্ট টার্ম প্রোডাকশন ফাংশনে একটা উপাদান অন্তত ইনপুট স্থির থাকে, অন্যগুলো ভেরিয়েবল পরিবর্তন। তাহলে এই রকম ক্ষেত্রে আমাদের চিত্রগুলো ধরন কি হয়? দেখো ডান দিকে এখানে একটা চিত্র দেওয়া আছে। এই যে উপরের যে রেখাটা টিপি মানে টোটাল প্রোডাকশন রেখা, এপি এভারেজ প্রোডাকশন রেখা, আর এমপি মার্জিনাল প্রোডাকশন রেখা। প্রিয় শিক্ষার্থী, দেখো লক্ষ্য করো, টোটাল প্রোডাকশন রেখা যখন সর্বোচ্চ পিক অবস্থায়, তখন মার্জিনাল প্রোডাকশন রেখা হলো 0। যেখান থেকে টোটাল প্রোডাকশন রেখা কমা শুরু করেছে, সেখান থেকে মাইনাস হওয়া শুরু করেছে মার্জিনাল প্রোডাকশন। মার্জিনাল প্রোডাকশন কি? অতিরিক্ত 1 একক। মার্জিনাল হলে অতিরিক্ত 1 এককের জন্য যে খরচ হয়, সেটা হলো মার্জিনাল প্রোডাকশন। তা এখন ব্যাপারটা হলো, টোটাল প্রোডাকশন যখন সর্বোচ্চ পর্যায়ে, তখন মার্জিনাল প্রোডাকশন 0। টোটাল প্রোডাকশন যখন কমতে থাকে, মার্জিনাল প্রোডাকশন তখন মাইনাস হতে থাকে। এইদিকে দেখো, টোটাল প্রোডাকশন, এভারেজ প্রোডাকশন এবং মার্জিনাল প্রোডাকশন যখন ছেদ করে, তখন টোটাল প্রোডাকশন রাইজিং, এই যে এ বিন্দু, দেখো এ বিন্দু থেকে রাইজিং করছে, পিক একবারে খাড়া ভাবে উপর দিকে উঠছে। আর দেখো মার্জিনাল প্রোডাকশন যখন টপ, তখনও কিন্তু টোটাল প্রোডাকশন বাড়ছে, টোটাল প্রোডাকশন বাড়ছে। তাহলে মোট কথা হলো যে এভারেজ প্রোডাকশন এবং মার্জিনাল, শর্ট টার্মের ক্ষেত্রে এভারেজ প্রোডাকশন এবং মার্জিনাল প্রোডাকশন যেখানে ছেদ করে, সেখানে টোটাল প্রোডাকশন খুব তীর্যকভাবে উপর দিকে হাই রেস করে।
প্রোডাকশন কস্ট। যখন টোটাল প্রোডাকশন সর্বোচ্চ তখন মার্জিনাল প্রোডাকশন 0 হয়ে যায়, আর টোটাল প্রোডাকশন যখন কমে যায় তখন আমার কি হয়, মার্জিনাল প্রোডাকশনও কমতে থাকে, 0 হতে থাকে। তাহলে শর্ট টার্ম প্রোডাকশন ফাংশন আমরা বুঝতে পেরেছি, চিত্র বুঝতে পেরেছি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা আসি লং টার্ম প্রোডাকশন ফাংশন। লং টার্ম প্রোডাকশন ফাংশনে কোনো উপাদানে স্থির থাকে না, ইনপুট যেটা সেই ইনপুট কোনো স্থির থাকে না। তার মানে এই যে ইনপুটের উপর যে চিহ্নটা জিরোটা তুলে দিলাম, তার মানে এখানে ফিক্স না। আসলে এটার মূল কথাটা হলো দীর্ঘ মেয়াদে তোমরা পরবর্তীতে এই কনসেপ্টটা লাগবে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ। তোমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যখন পরবর্তী ইয়ারে পড়বে তখন এটা লাগবে। উৎপাদন খরচ কস্টিং এর ক্ষেত্রে ফিক্সড কস্ট সবসময় ফিক্স থাকে না, একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত ফিক্স। তোমরা ফার্স্ট ইয়ারে যে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং করবে এইটা মার্চেন্ডাইজ কোম্পানি, পণ্য কিনে নিয়ে এসে বিক্রি করা। আর যখন ম্যানুফ্যাকচারিং করবে, ম্যানুফ্যাকচারিং কোম্পানির অঙ্গ করবে, সেটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বা কস্টিং এর মধ্যে আছে। এখন মূল কথা হলো ফিক্সড কস্ট একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত ফিক্স থাকে, তারপর আর ফিক্স থাকে না। নির্দিষ্ট লেভেল অতিক্রম করে গেলে সবগুলোই ভেরিয়েবল হয়ে যায়। এখন ব্যাপার হলো দীর্ঘমেয়াদে যখন তুমি প্রোডাকশন করতে যাবে, তোমার ক্যাপিটালও বাড়াতে হবে, লেবারও বাড়াতে, সবকিছু বাড়াতে হবে। তখন কিন্তু আর ফিক্সড বলে কিছু থাকবে না, তখন ইনপুট সবগুলো ভেরিয়েবল হয়ে যাবে। তাহলে ক্যাপিটালও ভেরিয়েবল হয়ে যাবে, লেবারও। তার মানে দীর্ঘমেয়াদে যে ইনপুট উপকরণগুলো আছে তার পরিবর্তনশীল। যে উৎপাদন অপেক্ষকের ব্যবহৃত উপকরণগুলো সবসময় পরিবর্তনশীল, তখন সেটাকে আমরা বলবো দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। যেটা দেখছো সেখানে রেখাটা হবে কি, দেখো এই যে আস্তে 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 প্রোডাকশন অপেক্ষক হয়েছে দীর্ঘমেয়াদী, কারণ তোমার সেখানে শর্ট টার্মে হবে না। টোটাল প্রোডাকশন দেখো, প্রোডাকশন রেখাটা এইরকম হবে। তার মানে এই যে ক্যাপিটাল লেবার, ক্যাপিটালও পরিবর্তন হবে, লেবারও পরিবর্তন হবে। প্রোডাকশন রেখাটা হলো এইরকম হবে, প্রোডাকশন ফাংশনের রেখা। তার মানে দীর্ঘমেয়াদী প্রোডাকশন ফাংশনটা স্থির থাকে না, সব উপাদানগুলো চেঞ্জ হয়। উৎপাদন অপেক্ষকের অনুমিত সত্য। উৎপাদন অপেক্ষকের অনুমিত সত্য হলো উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত উপকরণ এর এককগুলো সমজাতীয় এবং সমগুণ সম্পন্ন হতে হবে। উৎপাদন অপেক্ষকের অনুমিত সত্য ধরার ক্ষেত্রে আমরা যে 4টি অনুমিত সত্য, উপকরণগুলো সমজাতীয় এবং সমগুণ সম্পন্ন হতে হবে, বৈসাদৃশ্য হলে হবে না। উৎপাদন অপেক্ষক বিবেচনাকালে নির্দিষ্ট সময় বিবেচনা করতে হবে। সময় যদি বিবেচনা না করা হয় তাহলে পারে এইটা কোন উপাদান স্থির আর কোন উপাদান ভেরিয়েবল এইটা চিহ্নিত করা যাবে না এবং অপেক্ষক নির্ণয় করা যাবে না। শর্ট টার্ম বা মিডিল টার্ম, শর্ট টার্ম বা লং টার্মে এর বিষয় হয়ে যাবে। লং টার্ম হলে সবচেয়ে চেঞ্জেবল, শর্ট টার্ম হলে কোনটা চেঞ্জ হবে না, কোনটা স্থির থাকবে, কোনটা পরিবর্তন হবে, সেটা নির্দিষ্ট সময় থাকলে কা বোঝা যাবে। তাহলে নির্দিষ্ট উৎপাদন অপেক্ষক বিবেচনাকালে নির্দিষ্ট প্রযুক্তি বা কলাকৌশল বিবেচিত হবে। তাহলে নির্দিষ্ট প্রযুক্তি, হাতে তৈরি, যেমন গ্রামে যে রাইস মিল, সেই রাইস মিলে ধান ভাঙানা আর অটো মিলে ভাঙানার মধ্যে অনেক ডিফারেন্স আছে। ডিফারেন্স আছে না? ডিফারেন্স আছে। এখন হাতে তৈরি আর মেশিনে তৈরি এর মধ্যে, মেশিন হলো আবার উন্নত মানের যদি মেশিন হয় তাহলে সেই কলাকৌশল প্রযুক্তি নির্দিষ্ট হতে হবে, তাছাড়া এটা সম্ভব নয়। উৎপাদন প্রতিষ্ঠান দ্রব্য উৎপাদন করতে প্রয়োগযোগ্য উন্নত প্রযুক্তি বা কলাকৌশল ব্যবহার করবে। ধরে নেওয়া হয় যে প্রোডাকশনের ক্ষেত্রে উন্নত প্রযুক্তি ব্যবহার করবে, লোয়ার প্রযুক্তি ব্যবহার করবে না। এই 4টা অনুমিত সত্য ধরে নিয়ে উৎপাদন অপেক্ষক আমরা আলোচনা করে থাকি এবং পর্যালোচনা করে থাকি। তাহলে এখন আসি আমরা মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের ডেফিনিশন এবং এর মধ্যে সম্পর্ক। তাহলে আমরা যেটা দেখছিলাম, আমরা উৎপাদনের ক্ষেত্রে মোট উৎপাদন হতে পারে, গড় উৎপাদন হতে পারে এবং প্রান্তিক উৎপাদন হতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখন দেখি মোট উৎপাদন। মোট উৎপাদন কি? উৎপাদন ক্ষেত্রে বিভিন্ন উপাদান ব্যবহারের মাধ্যমে যে পরিমাণ উৎপাদন হয়,
তাহলে আমরা যে এই যে ইনপুট গুলো ব্যবহার করব, আরো ইনপুট থাকতে পারে, সেই ইনপুটের মাধ্যমে যে আউটপুট আমরা পাচ্ছি, আউটপুটটাই হলো মোট উৎপাদন। মানে বিভিন্ন উপাদান ব্যবহার করে আমরা টোটাল যে আউটপুটটা পাচ্ছি, সে টোটাল আউটপুটটাই হলো মোট উৎপাদন। আর গড় উৎপাদন, মোট উৎপাদনকে উপাদান দ্বারা ভাগ করলে, এখানে দুটা উপাদান আছে, তাহলে দুটা উপাদান দ্বারা যদি ভাগ দিই তাহলে গড় উৎপাদন পাবো। তাহলে মোট যে আউটপুট, সেটাকে কতগুলো উপাদান ব্যবহার করলাম? পরিবর্তনশীল উপাদান, ফিক্স নয়, পরিবর্তনশীল। এটা পরিবর্তন হচ্ছে সেই উপাদান যারা, যদি এখানে ক্যাপিটাল হলো যদি হয় তাহলে 1 দিয়ে ভাগ দিব, একটা উপাদান দ্বারা কত ইউনিট ব্যবহার করেছে সেটা দ্বারা। তার মানে মোট উপাদানের পরিমাণকে মোট পরিবর্তনশীল উপাদান দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায়। যদি ফিক্সড উপাদান দ্বারা আমরা ভাগ দিব না, পরিবর্তনশীল উপাদান কি পরিমাণ ব্যবহার করেছি সেটা দ্বারা ভাগ করলে আমরা গড় উৎপাদন পাবো। প্রান্তিক উৎপাদন, অন্যান্য উপাদান স্থির ধরে পরিবর্তনশীল উপাদানের পরিবর্তনের সাপেক্ষে মোট উৎপাদনের পরিবর্তন। এখানে যদি ধরো, এখানে আমরা ক্যাপিটাল ফিক্স ধরলাম, লেবারটা কি তাহলে ভেরিয়েবল, তাহলে লেবারের পরিবর্তনের সাপেক্ষে মোট উৎপাদনে এইটার সাথে এইটার পরিবর্তনের হার কেমন, লেবার 1 ইউনিট পরিবর্তন করলে উৎপাদনের কি রকম পরিবর্তন হচ্ছে, এইটা হলো প্রান্তিক উৎপাদন। তাহলে মানে লেবার পরিবর্তনীয় উপাদানের পরিবর্তনের সাপেক্ষে মোট উৎপাদনের পরিবর্তনের প্রান্তিক উপাদান। এখানে 1 ইউনিট বাড়ালে এখানে কতটুকু বাড়ছে, সেইটা হলো প্রান্তিক উপাদান। তাহলে অতিরিক্ত একক ইনপুট দেওয়ার ফলে, পরিবর্তনশীল উপাদানের ইনপুট দেওয়ার ফলে আমার আউটপুট কি পরিমাণ চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার? তার মানে আবার কি বললাম, ফিক্স নয়, ক্যাপিটাল ফিক্স ধরে নিলাম এখানে, তাহলে লেবার অতিরিক্ত একক যদি আমরা ইনপুট দিই, তাহলে আমার আউটপুট অতিরিক্ত কতটুকু বাড়লো, সেটাই হলো প্রান্তিক উৎপাদন। অন্যভাবে বলা বা কিভাবে বলবো, যে একটু আরো ইজি করে যদি বলি, উৎপাদনের অতিরিক্ত একক নিয়োগের ফলে অতিরিক্ত যে উৎপাদন পাওয়া যায়। তার মানে ইনপুট অতিরিক্ত একক দিলাম, দেওয়ার ফলে উৎপাদন কতটুকু অতিরিক্ত বৃদ্ধি পায়। সেটা অবশ্যই পরিবর্তনশীল উপাদানের ক্ষেত্রে হতে হবে, ফিক্সড উপাদানের ক্ষেত্রে নয়। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আসি, দেখো গড় উৎপাদন, মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্কগুলো আমরা এখন একটু দেখার চেষ্টা করছি। তাহলে আমরা দেখি কিরকম হচ্ছে। যেরকম দেখো, এই যে দেখো একটা টেবিল দেওয়া আছে, টেবিলে দেওয়া আছে ওয়ার্কার, তারে আমরা ধরলাম ক্যাপিটাল ফিক্সড, কিন্তু লেবার ফিক্সড নয়, লেবার হলো পরিবর্তনশীল। তাহলে 1 ইউনিট লেবার, 2, 3 এইরকম 10 ইউনিট লেবার, টোটাল প্রোডাক্ট। তাহলে 1 ইউনিটে তখন 10 হয়, 2 এ তখন 30, তাহলে 1 এ যদি 10 হয়, মার্জিনাল প্রোডাক্ট 10, এভারেজ প্রোডাক্ট 10 কে টোটাল কে 1 দিয়ে ভাগ দিলে, তাহলে এখানে কি হলো, তাহলে দ্বিতীয় যখন ইউনিট ব্যবহার করছি তখন আমার কি হচ্ছে, তাহলে দ্বিতীয় যখন ইউনিট আমরা ব্যবহার করছি তখন টোটাল প্রোডাক্ট হলো 30, মার্জিনাল কত, 30 এর মধ্যে 10 বাদ 20, আর এই 30 ভাগ 2, তাহলে হচ্ছে কি এভারেজ হলো 15। এইভাবে 60, তাহলে 60 এর মধ্যে 30 বাদ, তাহলে 30, 60 ডিভাইডেড 3, 3 20 60, তারপরেরটা চতুর্থ ক্ষেত্রে 88, 88 এর মধ্যে 60 বাদ 28, 88 ভাগ 4 44, এইভাবে আমরা লাস্ট পর্যন্ত গেলাম। তাহলে দেখো মূল বিষয়টা কি বোঝাচ্ছে, দেখো এই যে মার্জিনাল প্রোডাকশন আস্তে আস্তে বাড়ছে, 30 এর পর কমে গেল। তাহলে এই যে তৃতীয় লেভেলের পর মার্জিনাল প্রোডাক্ট কিন্তু কমছে, টোটাল প্রোডাক্ট কিন্তু বাড়ছে। ঠিক আছে, এইখানে এসে দেখো টোটাল প্রোডাক্ট পিক, তারপরে আবার কমা শুরু হলো, অষ্টম লেভেলের লাল বর্ডার দিয়ে ঘিরে আসছে। এই ক্ষেত্রে 118 পরে এটা চেঞ্জ, এই 118 মানে A3, কথা কি বোঝা গেল, সর্বোচ্চ। তারপর দেখো কমা শুরু করেছে। আর এই যে মার্জিনাল প্রোডাক্ট দেখো 28 চতুর্থের ক্ষেত্রে 28, আর এভারেজ প্রোডাকশন দেখো আস্তে 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 বাড়ছে, চতুর্থে এসে 44, তাহলে এই যে 20,
3-এ ছিল 20, 20 পর আস্তে আস্তে বাড়ছে, বেড়ে 40। তাহলে 20, 21, 22 করে 28 যখন হবে, এই যে এই 28 এর সাথে লাল অ্যারো দিয়ে এখানে যখন 28 হবে তখন দুটা ক্রস করবে। এই যে ক্রস করেছে, এখানে হলো এই যে চতুর্থ লেভেল। চতুর্থ লেভেলে এই যে চতুর্থ ওয়ার্কার যখন ব্যবহার করেছে তখনই চতুর্থ 3 পয়েন্ট সামথিং, চতুর্থ পূর্ণ হওয়ার আগেই 3 বা 3.5 এই রকমের কাছাকাছি 3 লেবার পার হওয়ার পরই চতুর্থ লেভেল টোটালি ইউজ করার আগেই দেখো এই যে মার্জিনাল 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 প্রোডাকশন আর এভারেজ প্রোডাকশন রেখা সেট করেছে। সেট করেছে মানে চতুর্থ লেভেলে 4 এর ক্ষেত্রে এই যে 28 এখানে 20, 20 থেকে বাড়ছে আর এটা 28 হয়ে আছে। তাহলে এই 20 থেকে কমতে কমতে যখন 28 এ ক্রস করেছে, ঠিক আছে, এটা কমে যাচ্ছে আর এটা বেড়ে যাচ্ছে, যখন ক্রস করেছে তখন ছেদ করে গেছে। কথা কি বোঝা গেল? তারপরে দেখো এদিকে 12 12 এখানে আসে 0, মার্জিনাল প্রোডাকশন 0। যখন কি এই যে টোটাল প্রোডাকশন 118 A3, তখন দেখো মার্জিনাল প্রোডাকশন এই যে একবারে 0। তারপরে কি হয়েছে, টোটাল প্রোডাকশন কমছে কমছে আর মার্জিনাল প্রোডাকশন তখন মাইনাস হয়ে যাচ্ছে। এই যে দেখো -8, -10, মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে ব্যাপারটা কি হলো, সম্পর্ক এখন আমরা বলতে পারি অতিরিক্ত একক ইউনিটের পর একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত টোটাল প্রোডাকশন বাড়ে। টোটাল প্রোডাকশন যখন পিক তখন মার্জিনাল প্রোডাকশন 0, যেখানে অষ্টম লেভেলে অষ্টম ইউনিটের ক্ষেত্রে ওয়ার্কার। 8তম যখন আমরা লেবার ব্যবহার করছি তখন টোটাল প্রোডাকশন পিক এবং মার্জিনাল প্রোডাকশন 0। ক্লিয়ার? আবার হচ্ছে কি চতুর্থ লেভেলে যখন মার্জিনাল প্রোডাক্ট দেখো মার্জিনাল প্রোডাক্ট এবং এভারেজ প্রোডাক্ট ক্রস করছে, তখন আমার এই যে A2 তাহলে আমার রাইজিং, তখনও কিন্তু পিক ভাবে রাইজিং, তখন রাইজিং কিন্তু একটু ঢেলে যাচ্ছে। আর দেখো যখন মার্জিনাল প্রোডাকশন টপ মানে 30, দেখো টপ লেভেল, এই যে টপ লেভেল, তখন A1, এই যে A1 থেকে তখন এই যে 30, 60 থেকে এই যে 88, 60 থেকে 88, এই যে দেখো এই জায়গাটা খাড়া হয়ে উঠেছে, তারপরে দেখো একটু ফ্ল্যাট হয়ে গেছে পিক। তাহলে ব্যাপারটা সম্পর্কগুলো তোমরা বুঝতে পারছো যে আমরা টেবিল এবং গ্রাফ দিয়ে আমরা এইভাবে এই সম্পর্কটা ব্যাখ্যা করব, যে একবার টেবিল সূচি এবং গ্রাফিক্যাল সাথে মিল করে বলবো, তাহলেই হবে। ক্লিয়ার? বোঝা গেছে? সম উৎপাদন রেখা, আইসো কোয়ান্ট, সম উৎপাদন রেখা। তাহলে সম উৎপাদন রেখাটা কি? সম উৎপাদন রেখাটা আর কিছুই নয়, সম উৎপাদন রেখা হলো কতগুলো বিন্দুর সমন্বয়ে গঠিত একটি রেখার সঞ্চারপথ, যার উপর অবস্থিত প্রত্যেকটি বিন্দুতে দুটি উপকরণের সংমিশ্রণ প্রকাশ পায়। তাহলে সম উৎপাদন রেখা হলো এমন একটা রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে দুটি উপাদানের উৎপাদনের যে ইনপুট গুলো আছে, অন্তত দুটা ইনপুটের সংমিশ্রণ প্রকাশ পায় এবং প্রতিটা বিন্দুতেই সম উৎপাদন লাভ করে। ঠিক আছে? এখানে উৎপাদন হলো নিরপেক্ষ রেখা, এই রেখাটা হলো উৎপাদন নিরপেক্ষ রেখা। মোট কথা হলো আমরা যে আগে নিরপেক্ষ রেখাগুলো পড়েছি না, নিরপেক্ষ রেখার স্যাটিসফ্যাকশন সমান, এখানে ক্ষেত্রে এটা এমন একটা নিরপেক্ষ রেখা যে যেখানে উৎপাদকের উৎপাদন সমান হয় যে কোনো পয়েন্টে। নিরপেক্ষ রেখার কি ছিল, প্রত্যেকটা বিন্দুতে কাস্টমারের স্যাটিসফ্যাকশন সমান, আর এই রেখার প্রতিটি বিন্দুতে উৎপাদনের পরিমাণ সমান। কিন্তু দুই ধরনের ইনপুট ব্যবহার হয়। চিত্র দেখো, তাহলে চিত্র দেখলে আমরা ব্যাপারটা বুঝতে পারবো। তাহলে দেখো এদিকে ক্যাপিটাল আর এইটা হরিজন্টাল লেবার। তাহলে এই যে 9 ইউনিট ক্যাপিটাল আর 5 ইউনিট লেবার দিলে এ ইউনিট উৎপাদন। তারপরে 6 ইউনিট ক্যাপিটাল 10 লেবার বি, তাহলে 4 15 সি, 3 20 ডি। এই পয়েন্টগুলো যখন আমরা যোগ করব আইসি কোয়ান্ট রেখা, সম উৎপাদন রেখা। এই সম উৎপাদন রেখায় এ বিন্দুতে, বি বিন্দুতে, সি ডি বিন্দুতে উৎপাদনের পরিমাণ সমান। তাহলে মোট কথা হলো এই সম উৎপাদনের রেখায় এই যে এ বি সি ডি
এই প্রত্যেকটা বিন্দুতে উৎপাদনের পরিমাণ সমান, কিন্তু উপকরণ সমান নয়। এখানে এই বিন্দুতে ক্যাপিটাল বেশি, লেবার কম, এইটাতে ক্যাপিটাল একটু কমে গেল, লেবার বেড়ে গেল, এইটাতে ক্যাপিটাল আর একটু কমলো, লেবার বাড়লো, এখানে লেবার বেশি, ক্যাপিটাল কম। তাহলে দুটা ইনপুটের কম্বিনেশন প্রকাশ পায় এই সম উৎপাদন রেখায়, কিন্তু প্রতিটা এই রেখার প্রতিটা বিন্দুতে উৎপাদনের পরিমাণ সমান, কিন্তু কম্বিনেশন গুলো সমান নয়। কম্বিনেশন গুলো এমন ভাবে করা যাতে উৎপাদন পরিমাণ সমান হয়। তাহলে এইটা সম উৎপাদন রেখা। ক্লিয়ার? এখন আমরা আসি যে সম উৎপাদন রেখা কিভাবে অঙ্কন করা যায়, আইসোকোয়ান্ট রেখা কিভাবে তৈরি করা যায়। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই চিত্রটা দেখো, নিচে সোর্স দেওয়া আছে ওয়েবসাইটের, এখান থেকে এই চিত্রটা নিয়ে আসছি। এখন এই ধরনের যদি আমরা করতে চাই, সম উৎপাদন রেখা অঙ্কন করতে চাই, তাহলে সম উৎপাদন সূচি, একটা টেবিল, কাল্পনিক সূচি তৈরি করতে হবে। তার মানে এই যে এইরকম টেবিল তৈরি করতে হবে, এই টেবিল থেকে একটা রেখা অঙ্কন করতে হবে। তাহলে আমরা আগে টেবিলটা দেখি। টেবিলটা তোমাদের ইচ্ছা মতো তোমরা তৈরি করে নিবে, কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। দেখো কম্বিনেশন এ বি সি ডি ই, ইউনিট অফ লেবার, লেবার 1 2 3 4 5 বাড়ালাম। ক্যাপিটাল, লেবার যদি বাড়াও তাহলে ক্যাপিটাল কমাতে হবে, তাহলে 15 11 8 6 5 এভাবে দেখে নিতে। আউটপুট, আউটপুট ধরো ক্লোথ, মিটার, কত মিটার, তাহলে সব ক্ষেত্রে 200। এই ক্ষেত্রে সম উৎপাদন রেখায় উৎপাদনের পরিমাণ সমান থাকে, তাহলে 200 মিটার 200 মিটার 200 মিটার। তাহলে এখানে লেবার 1, ক্যাপিটাল বেশি, লেবার বাড়ছে, ক্যাপিটাল কমছে কমছে। তাহলে এখানে এখন চিত্রে আসো, অঙ্কন করব কি করে। এই যে নিচের দিকে লেবার, উপরের দিকে ক্যাপিটাল। তাহলে 1 ইউনিট লেবার, 1 ইউনিট লেবার হলে ক্যাপিটাল হলো 15 ইউনিট। এই যে এ 15 1 15 1 15 হলো ক্যাপিটাল, 1 হলো। এখানে আসে বি বিন্দুতে আসে, দেখো এই যে 11 হলো ক্যাপিটাল, 11 হলো ক্যাপিটাল, 2 হলো লেবার। বি সি, সি তে আসে 8 3 8 3, তারপরে 6 4 6 4 5 5। তাহলে এই পয়েন্টগুলো এ বি সি ডি ই, এইটা যখন আমরা এই রেখায় পয়েন্টগুলো যোগ করে দিব, তাহলে আই কিউ মানে আইসোকোয়ান্ট রেখা, সম উৎপাদন রেখা অঙ্কন। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে আমরা অঙ্কন করতে পারি যে কিভাবে মানে সম উৎপাদন সূচি থেকে সম উৎপাদন রেখা অঙ্কন করতে পারি, কিংবা সম উৎপাদন রেখা অঙ্কনের বিষয় বললো, তাহলে আমরা এইভাবে অঙ্কন করব। এখন আমরা আসি সম উৎপাদন রেখার বৈশিষ্ট্য। সম উৎপাদন রেখার বৈশিষ্ট্য কি রকম হবে সেটা আমরা একটু দেখি। সম উৎপাদন রেখার মানচিত্র, নিচের দিকে সম উৎপাদন রেখার চেয়ে উপরে সম উৎপাদন রেখা বেশি উৎপাদন নির্দেশ করে। তাহলে প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করো, আমরা যে নিরপেক্ষ রেখা পড়েছিলাম আগের চ্যাপ্টারে, সেই চিত্রগুলো কতটা ওই রকম আসবে। তাহলে দেখো, এই যে সম উৎপাদন রেখা, সম উৎপাদন রেখা এই পয়েন্টের চেয়ে এটার চেয়ে উপরেরটা উৎপাদন বেশি নির্দেশ করে, তার চেয়ে এটা মানে এইটাও আই আই কিউ 1 আই কিউ 2 আই কিউ 3। তাহলে এটার চেয়ে এটা বেশি উৎপাদন, এটার চেয়ে এটা বেশি উৎপাদন। এটাই 1 নম্বরে বলেছে দুটি সম উৎপাদন রেখা পরস্পরকে ছেদ করতে পারে না। তাহলে দুটি সম উৎপাদন রেখা কখনো পরস্পরকে ছেদ করতে পারবে না, তার মানে হলো এই রকম হবে না, এইভাবে ক্রস করে ছেদ করবে না। 2 নম্বর। 3 নম্বর কি, সম উৎপাদন রেখা মূল বিন্দুর দিকে উত্তল। তাহলে সম উৎপাদন রেখা মূল বিন্দুর দিকে উত্তল কিরকম হবে, এই যে মূল বিন্দুর দিকে উত্তল। মূল বিন্দু হলো এই যে 0 x y, এই যে মূল বিন্দুর দিকে উত্তল, মূল বিন্দুর দিকে উত্তল। তাহলে এই যে 0 দিকে মুখ করে আছে, বুঝতে পারছো, এই দিকে করে আছে, এই জন্য মূল বিন্দুর দিকে উত্তল। 4 নম্বর বলছে সম উৎপাদন রেখা রেখার ডান দিকে নিম্নগামী। এই যে দেখো ডান দিকে নিম্নগামী, ঠিক আছে, সম উৎপাদন রেখা 4 নম্বর গেল। 5 নম্বর, সম উৎপাদন রেখা কোন অক্ষকে প্রত্যক্ষভাবে স্পর্শ করে না। মানে প্রত্যক্ষভাবে স্পর্শ, এই যে এখানেও এক্স অক্ষে বা ওয়াই অক্ষে কোনো অক্ষকেই স্পর্শ করে না। যদি স্পর্শ করে তাহলে একটা উপাদান দিয়ে পণ্য বানাতে হবে, একাধিক কম্বিনেশন থাকবে না।
কারণ একাধিক কম্বিনেশন থাকে বলে, দুই বা তার অধিক অন্ততপক্ষে দুটা কম্বিনেশন, দুটা ইনপুট থাকে বলে সম উৎপাদন রেখায় কোনো অক্ষকে স্পর্শ করে না বা ছেদ করে না। সম উৎপাদন রেখাটি উপরে বেশি এবং নিচের দিকে, উপরে বেশি এবং নিচের দিকে ঢাল কম, উপরে বেশি এবং নিচের দিকে ঢাল কম। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা সম উৎপাদন রেখার বৈশিষ্ট্যগুলো আমরা বুঝলাম, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এখন দেখো আমরা আলোচনার প্রায় শেষে, এই স্লাইডটা দিয়ে আমরা শেষ করব। তাহলে প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার বা প্রান্তিক কারিগরি পরিবর্তন হার সমান বা সম উৎপাদন রেখার ঢাল। তাহলে এটা কি বলা হয়? মার্জিনাল প্রান্তিক কারিগরি, মার্জিনাল টেকনিক্যাল, MRS, এইটাকে MRST, এইটাকে বলে MRST। ঠিক আছে, MRST, মার্জিনাল রেট অফ টেকনিক্যাল, মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউট, মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউট। তাহলে প্রিয় শিক্ষার্থী, প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার, তাহলে মূল বিষয়টা হলো, দেখো আমরা যখন কম্বিনেশন করব, এখানে লেবার এবং ক্যাপিটাল দুইটা ইনপুট, লেবার এবং ক্যাপিটাল দুইটা ইনপুটের ক্ষেত্রে ব্যবহার আমরা যখন, কারণ লেবার বেশি ব্যবহার করলে তার ক্যাপিটালকে ছাড় দিতে হবে, ক্যাপিটাল কম ব্যবহার করে লেবার বেশি ব্যবহার করব, ঠিক আছে? যদি করি তাহলে মার্জিনাল রেট কেমন হবে? তার মানে কতটুকু লেবার ছাড়ার ফলে, কতটুকু লেবারের ফলে কতটুকু আমরা ক্যাপিটাল ছাড়ছি, এই যে এই পরিবর্তনের হার, ঠিক আছে? তাহলে ক্যাপিটালের পরিবর্তনের হারকে লেবারের পরিবর্তনের হার দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউট, মার্জিনাল রেট অফ, তাহলে প্রান্তিক কারিগরি পরিবর্তনের হারটা আমরা পাবো। ঠিক আছে? তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো এখানে আমরা এ বিন্দুতে কি হয়েছে, লেবার 5, ক্যাপিটাল 9, টোটাল আউটপুট যেহেতু একই থাকবে 100-100, তাহলে বি ইউনিটে লেবার বাড়ায় গেল এবং ক্যাপিটাল কমে গেল। ঠিক আছে, তাহলে দেখো এই যে এইটা এল, তাহলে লেবার ফর কে, মানে কে এর জন্য লেবার কতটুকু, তাহলে 10 থেকে 5 মাইনাস করলে তাহলে 5, এই যে 5, 6, 9 থেকে 6 তাহলে 3, তাহলে এই যে 15, 15 4, 15 থেকে যখন 10 বাদ দিচ্ছি 5, আর 6 থেকে 4 2, 20 থেকে 15 5, আর 4 থেকে 3 1। তাহলে এইটা হলো মার্জিনাল MRTS, ঠিক আছে, প্রান্তিক কারিগরি পরিবর্তন হার, মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউট। এই ক্ষেত্রে কি হচ্ছে, যে লেবার ফর কে, মানে কে এর জন্য লেবার কতটুকু, কতটুকু ক্যাপিটাল ছাড়ার ফলে আমরা লেবার কতটুকু ছাড়তে হচ্ছে, মানে বাড়াতে হচ্ছে। তাহলে এইটা দেখো, এই যে এখানে আমাদের একটা সূত্র আছে, মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউট লেবার ফর কে, তাহলে লেবার ফর কে জন্য তাহলে ডেল্টা কে, মানে ক্যাপিটালের পরিবর্তনের হার ডিভাইডেড লেবারের পরিবর্তনের হার, এইটা স্লোপ অফ আইসোফেন, মানে এই রেটটা বের হবে। তাহলে দেখো আমরা এই এই সূচি ব্যবহার করে রেখা টেনেছি, এই যে 9 5, এই যে দেখো এ বিন্দু, 6 10, এই যে 6 এর ক্ষেত্রে 10 বি বিন্দু, তারপর 4 এর ক্ষেত্রে 15, 4 এর ক্ষেত্রে 15, 4 এর ক্ষেত্রে 15, তারপরে কি 3 এর ক্ষেত্রে, এই যে 3 এর ক্ষেত্রে হলো 20 ডি। তাহলে এটা রেখা আইসিকিউ 1 100। এখন মূল বিষয়টা হলো, দেখো এই যে এখান থেকে এখানে যদি আমরা আঁকি একটা রেখা, তাহলে কি এই যে 9 থেকে 6 আসছে, তাহলে 3, এখানে ডেল্টা পরিবর্তন, ডেল্টা কে 3, আর এখান থেকে এইটাকে পরিবর্তন হলো 5, এই যে 3 হলো কে পরিবর্তন হয়েছে, আর কি হয়েছে লেবার পরিবর্তন হয়েছে 5, তাহলে এই যে 3 ডিভাইডেড 5,
তাহলে 3 কে 5 দিয়ে ভাগ করলে তাহলে মার্জিনাল রেট পাবো। এখানে কি হয়েছে 2, এই যে 2 ডিভাইডেড 5, এখানে কি হয়েছে 1 ডিভাইডেড 5, তাহলে সব জায়গাতে পরিবর্তনের হার এক নয়। তাহলে প্রথমে ছিল কি, তাহলে আমাদের পরিবর্তনের হার প্রথম ক্ষেত্রে ছিল MRST, এটা তো আমরা বের করব। তাহলে ফার্স্ট স্টেজে কি ছিল 3 ডিভাইডেড 5, তাহলে সেকেন্ড স্টেজে ছিল কি, সেকেন্ড স্টেজে ছিল 2 ডিভাইডেড 5, 2 ডিভাইডেড 5। পরেরটা কি ছিল, থার্ড স্টেজে ছিল 1 ডিভাইডেড 5, 1 ডিভাইডেড 5। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা একটু লক্ষ্য করো, তাহলে এই যে মার্জিনাল রেটটা আমরা দেখলাম, তাহলে এই যে থার্ড স্টেজ, তাহলে এই পরিবর্তনের হার এইটা সব জায়গায় কিন্তু একরকম পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে। এইটা হলো মার্জিনাল রেট, মানে ক্যাপিটালের পরিবর্তন কিভাবে হচ্ছে, ক্যাপিটালের জন্য লেবার কিভাবে পরিবর্তন হচ্ছে। তাহলে ক্যাপিটালের পরিবর্তনের হার ডিভাইডেড লেবারের পরিবর্তনের হার ভাগ দিলে তাহলে সেইটা আমরা MRS, মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউট। প্রিয় শিক্ষার্থী, আমরা একবারে আলোচনার শেষ প্রান্তে চলে আসছি। তোমরা আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম সেগুলো আমরা আরেকবার রিভিউ করে নিই। তাহলে আজকে আমাদের ছিল উৎপাদন তত্ত্ব, উৎপাদন তত্ত্বের একবারে শেষ প্রান্তে আমরা উৎপাদন তত্ত্বের এই চ্যাপ্টার শেষ করলাম। আমরা মিনিং, উৎপাদন বলতে কি বোঝায় সেই জিনিসটা আমরা বুঝলাম, উৎপাদনের উপকরণগুলো দেখলাম। তারপরে কি দেখলাম আমরা, আরেকটা বিষয়, উৎপাদন ফাংশন আমরা দেখলাম, প্রোডাকশন ফাংশন দেখলাম, স্বল্পমেয়াদী প্রোডাকশন ফাংশন এবং দীর্ঘমেয়াদী প্রোডাকশন ফাংশন। তারপরে কি উৎপাদনের অপেক্ষকের অনুমতি শর্তগুলো দেখলাম, মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের সংজ্ঞা দেখলাম এবং এদের মধ্যে সম্পর্ক দেখলাম, কিভাবে মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন কিভাবে হচ্ছে, চেঞ্জ হচ্ছে সেটা দেখলাম, সম্পর্ক কি। এবং সম উৎপাদন রেখা আমরা দেখলাম, আলোচনা করলাম, বুঝলাম সম উৎপাদন রেখা কিভাবে অঙ্কন করা যায় সেটাও আমরা শিখলাম। তারপরে কি শিখলাম, সম উৎপাদন রেখার বৈশিষ্ট্যগুলো কিরকম সেগুলো দেখলাম। তোমরা যদি একটু বুদ্ধি করে পড়ো তাহলেই বুঝতে পারবে এক চ্যাপ্টারের সাথে আরেক চ্যাপ্টারের চিত্রগুলোর মিল আছে, যদিও কথাগুলো একটু চেঞ্জ, কিন্তু ধরতে পারলে খুব মজার বিষয়। তাহলে প্রান্তিক বা কারিগরি উৎপাদনের হার MRTS, লেবার ফর কি, তার মানে এর জন্য লেবার কতটুকু। এখন মূল বিষয় হলো এগুলো আমাদের কোথায় কাজে লাগে। প্রিয় শিক্ষার্থী, এইটা আমরা প্রোডাকশনের ক্ষেত্রে, কস্টিং এর ক্ষেত্রে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর যখন অঙ্ক আসবে তখন তোমরা দেখবে এগুলো খুব মজা পাচ্ছ। ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, চেঞ্জের ফলে যে কম্বিনেশন গুলো তৈরি হচ্ছে সেগুলো তোমরা বুঝতে পারবে। অতিরিক্ত একক, আমরা একটা ক্যাপাসিটি আছে, সেখানে যদি আরো অতিরিক্ত অর্ডার হয় তাহলে সে অর্ডারে, ধরো যে একটা প্রতিষ্ঠানে আমরা যে দৈনন্দিন কার্যক্রমের মধ্যে 200 পিস আবার একটা প্রোডাক্ট তৈরি করতে দিয়েছে, তাহলে আমরা সেটা অর্ডার নিতে পারবো কি পারবো না ওই ফিক্সড কস্ট ব্যবহার করে। যদি আমার ফিক্সড কস্ট বাড়াতে হয় তাহলে আমরা নিতে পারবো না। এই রকমের অনেক কিছু বিষয় আসবে, তোমরা পরের ক্লাসের গুলোতে যাবে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা একবার আলোচনা শেষ, এই চ্যাপ্টার আমরা শেষ করলাম। আগামী দিনে আমরা নতুন কোন টপিক নিয়ে আমরা হাজির হব তোমাদের মাঝে। তোমরা সুস্থ সুন্দর থাকো, ভালো থাকো এবং পড়াশোনা করো। এবং আমি যে আলোচনাগুলো করলাম, আমাদের সময় সংক্ষেপ, সেই জন্য সংক্ষিপ্ত আকারে এই জিনিসগুলো আমি দেখানোর চেষ্টা করলাম। যদিও বিস্তারিত খুব আলোচনা করার সুযোগ নাই, আমরা একটা লিমিটেড সময়ের মধ্যে এই ক্লাসগুলো করাচ্ছি এবং লিমিটেড টপিক নিয়ে কোর টপিক গুলো আলোচনা করছি। কিছু কিছু টপিক আমাদের ছেড়ে যেতে হচ্ছে, কিন্তু সেগুলো তোমরা বইগুলো দেখবে তাহলে বুঝতে পারবে। যদি কখনো সমস্যা হয় আমার ইমেল নাম্বার থাকলেও ইমেল করতে পারো, আমি যথাসাধ্য চেষ্টা করব। এবং এছাড়াও তোমরা তোমাদের কাছে যে বইগুলো আছে সেই বইগুলো দেখে তোমরা পড়াশোনা করতে থাকো। যার কাছে যে বই আছে, যে রাইটারের বই হোক, সেটা কোনো সমস্যা নাই। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকো।